আজ পুরোটা সময় দোয়েলের সাথে সাথেই ছিল চড়ুই। আবার কিছু সময় মণি আন্টিও তাদের কাছে এসে বসে গল্প করলেন। এমনকি গতকাল যে ছেলেগুলো তাকে নিয়ে হাসাহাসি করেছে তারাও আজ দেখা গেল ভদ্রভাবে কথা বলে গেছে। যদিও সেটা দোয়েলকে দেখে কিনা নিশ্চিত বলা যায় না, কারণ স্বভাব তো সহজে বদলানোর নয়। গতকালকের ওই ছেলেটা তো বলেই ফেললো, আমি বলেছিলাম আপু আপনি সুন্দর আছেন, আর আজকে বলছি সাজলে আপনাকে আরো ভালো লাগে। চোরই ফিরেও তাকালো না, না তাকে আজ ভালো লাগছে হ্যান ত্যান ভেবে সে দেমাগ দেখাচ্ছে না। প্রকৃত অর্থই তার এইসব মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে ভালো লাগে। তা সে পরে যতই ভালো ব্যবহার করুক না কেন, চড়ুইকে আজ আহামরি কি ভালো লাগছে সেটাও সে জানে না। ওর কাছে শুধু নিজেকে নিজের মতো লাগছে। সবার প্রশংসা তাকে লজ্জায় কম অস্বস্তিতে বেশি ফেলেছে। তখনকার ভালো লাগাটাও কেমন বিষিয়ে উঠছে। মনে হচ্ছে সেই ওই আগের রূপেই ভালো ছিল, হুট করে এসব সে নিতে পারছে না। এখানে আসার পর তার আরো বেশি উদ্বেগ কাজ করছে। একটু চিন্তামুক্ত হয়ে স্থির হয়ে বসতে পারছে না। একটা অদৃশ্য বলে তার এটাই মনে হচ্ছে সবাই হাসছে, তার পরিবর্তন নিয়ে হাসছে। চড়ুই চেষ্টা করছে খুব স্বাভাবিক হওয়ার, কিন্তু ভেতরে ভেতরে সে তীব্র অস্থিরতা অনুভব করছে। কেউ একটু তাকালেও তার মনে হচ্ছে নিশ্চয়ই সে তাকে নিয়ে ঠাট্টা করবে, মজা উড়াবে। চড়ুই অপছন্দ করে, চড়ুই মানুষের মাঝে থাকতে অপছন্দ করে। চড়ুই আর কারুর মাঝেই থাকতে চায় না। চড়ুই একা থাকতে পছন্দ করে। চড়ুই একা থাকতেই ভালোবাসে। দোয়েল রেস্টরুমে যাবে, চড়ুইয়ের স্বভাবগতভাবেই তার পেছন পেছন গেল। এই মানুষগুলোর মধ্যে একা তো সে কোনোভাবেই থাকতে চায় না। প্রতিমধ্যে দেখা হলো রাহিলের সাথে। দোয়েল তার সাথে সৌজন্য সাক্ষাৎ ছেড়ে ভেতরে ঢুকতেই ছেলেটা এসে দাঁড়ায় চড়ুইয়ের পাশে। চড়ুই অন্যদিকে তাকিয়ে থাকে, বড় বড়োর মতোই কোনো কথা বলে না। রাহিল বলল, গতকালের। তাকে সেখানে থামিয়ে দিয়ে চড়ুই বলে উঠল, গতকালের কোনো ব্যাপারে আমি কথা বলতে চাই না। ইভেন এখন আমি কারোর সাথে কোনো কথা বলতেই চাই না। চড়ুইও রেস্টরুমের দিকে চলে গেল। এখানে দাঁড়িয়ে থাকলে অযথা বকবক শুনতে হবে। তার একদমই সেসব ভালো লাগে না। বিশেষ করে রাহিলের চোখের ওই করুণাটা তার ভালো লাগে না। তার প্রয়োজন নেই কারুর করুণার। কাজের মহলে সবসময় চড়ুইকে নিয়ে করা সবার হাসি ঠাট্টা আসলে রাহিলের মনে করুণা সৃষ্টি করেছে। চড়ুইয়ের জন্য তার মায়া হয় একটা বয়সে। অতিরিক্ত মেদ তারও ছিল। কম কথা শুনতে হয়নি তখন। যে মানুষগুলো তখন তাকে আপাদমস্তক অপমান করত, আজ তারাই ঠিক তার পেছনে ঘোরে, অ্যাটেনশন সিক করে, কথা বলতে চায়, পাশে থাকতে চায়। তবে তার চড়ুইয়ের প্রতি একটা কৌতূহল কাজ করে। সেটাও একদম প্রথম সাক্ষাৎ থেকেই। এমন নয় পরে সবার ব্যবহার দেখে এমন কিছু হচ্ছে না, সেটা একদমই না। সেই প্রথম দেখাতেই থমথমে মুখ করে থাকা মেয়েটার তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এর পিছনে তেমন কোনো কারণ নেই, কিংবা থাকতেও পারে। রাহিল সেটা বুঝতে পারছে না। আজকে তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি দেখে চড়ুই একটা স্বস্তির শ্বাস ফেলে। ফেরার সময় সবাই যখন নিশি আর তার বরকে নিয়ে ব্যস্ত, তখন চড়ুই পেছনে গাড়ির সামনে একা দাঁড়িয়ে। হঠাৎ কোথা থেকে প্রত্যুষ এসে হাজির হলো। চড়ুই তাকে না দেখার ভান করে দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ গাড়ির দরজায় হাত দিতেই চড়ুইয়ের খেয়াল হলো সে প্রত্যুষের গাড়ির সামনে দাঁড়িয়ে। বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে নিলেই প্রত্যুষ ডাকলো, চড়ুই। তার গলার স্বরে ছিল গা ছমছমে গাম্ভীর্য ভাব। চড়ুই না তাকিয়ে বলল, কি? কোথায় যাচ্ছিস তুই? গাড়িতে উঠতে যাচ্ছি, আর কোথায় যাব? তো ওঠ। প্রত্যুষ দরজা খুলে দিল। চড়ুই এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি ভাইয়ার গাড়িতে যাচ্ছি। নিশির শ্বশুরবাড়ির লোকেরা ওই গাড়িতে যাচ্ছে। বাবার গাড়িতে যাব। আঙ্কেলের গাড়ি অলরেডি ফুল। চোরাইয়ের অদ্ভুত লাগছে, একটা আতঙ্ক উৎকণ্ঠা অনুভব হচ্ছিল। আনচান স্বরে বলল, ফাহমিদ ভাইয়ার গাড়িতে যাব। ফাহমিদ নিজে এই গাড়িতে যাচ্ছে, ওটাতে ফারাবিরা যাচ্ছে। মণি আন্টির গাড়িতে যাব। মণি আন্টিও এই গাড়িতেই যাচ্ছেন। এবার চোরই একটু রেগে গেল, এতক্ষণে চোখ তুলে তাকিয়ে বলল, আপনি সব জানতা সেজে আছেন কেন? এই তো অনেকেই বাইরে হাঁটছে, এখনো গাড়িতে ওঠেনি। প্রত্যুষ একটু এগিয়ে এসে চোরের সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, আমি যাকে যেভাবে যে গাড়িতে যেতে বলেছি সে ঠিক সেইভাবেই যাবে। আমার কথার হেরফের হয় না, হবেও না। তোর সেটা ভালো করেই জানার কথা। চড়ুইও শক্ত গলায় বলল, আপনাকে বলতে বলেছে কে? সব জায়গায় মাতব্বারি করার অভ্যাসটা আর গেল না আপনার। প্রত্যুষ কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ইচ্ছে করছে এক থাপ্পড় মেরে ওই গোলগাল মুখটা চ্যাপ্টা করে দিতে। ঠিক কি দেখে ফাহমিদের একে ভালো লাগলো, কি দেখে? প্রত্যুষের হঠাৎই কিছু একটা মনে পড়ল। এরপর ইঙ্গিতপূর্ণ হাসলো। তারপরে খেয়াল হলো ফাহমিদ ও কি তেমন কিছুর কারণে অসম্ভব রাগ হলো প্রত্যুষের।
চড়ুই চলে যেতে নিলে সে চড়ুইয়ের হাত চেপে ধরল। তারা দুজন একেবারে পেছনের দিকে থাকায় কেউ সেটা দেখল না। চড়ুই চূড়ান্ত রকমের অবাক হয়ে প্রত্যুষের দিকে তাকাতেই সে বলল, আমার কথা অমান্য করার অভ্যাসটা তোর তো যায়নি। হাত ছাড়ুন। আশ্চর্য, আপনি আমার হাত কেন ধরলেন? কেন? তোর কোনো সমস্যা? সমস্যা থাকবে না। চোরাই চেঁচামেচি করতে চাইছে না, অন্তত তার এটা জানা আছে পরিস্থিতি যাই হোক না কেন, দোষ যারই থাকুক না কেন, চড়ুইকে সে দায় বহন করতে হবে। যা সে চায় না, সে সত্যিই আর কোনো ঝামেলা চায় না। জীবনে তার এখন একটাই ইচ্ছে, ঝামেলা মুক্ত থাকা। অকারণে কোনো কিছুর জন্য দায়ী না হওয়া। সবাই একে একে গাড়িতে উঠে বসেছে। চোরই দেখল তার বাবাদের গাড়ি চলে যাচ্ছে। ময়ূরের গাড়িতে অন্য কেউ উঠে পড়েছে। ফারাবিদের গাড়িতে ইতুমিতুরা মাত্র উঠেছে। চোরই হাত ছাড়িয়ে নিতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যেতে লাগলো। কিন্তু প্রত্যুষের পেশিবহুল শক্ত সামর্থ্য হাতের জোর থেকে সে নিজেকে ছাড়াতে পারল না। ফাহমিদ আর মনি আন্টি সবাইকে বিদায় দিয়ে গাড়ির দিকে এগিয়ে এসে ওদের দুজনকে ওভাবে দেখে প্রশ্নাতীত তাকিয়ে রইল। ফাহমিদ প্রত্যুষের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার? প্রত্যুষ চোরের হাত ছেড়ে দিয়ে বলল, ও সামনে বসতে চাইছে, আমি বললাম তোর জায়গা ওটা, সেটা না শুনে জোর করে উঠতে যাচ্ছে, তাই ধরে রেখেছি। ফাহমিদের চোখ শীতল হলো। চড়ুইকে দেখে নিয়ে বলল, তাহলে বসুক না, আমি পিছনে বসছি। চড়ুই বিশ্বাস করতে পারছে না প্রত্যুষ এমন গুছিয়ে মিথ্যা কথাও বলতে পারে। সে পেছনে পিছিয়ে গিয়ে বলল, না না, আমি পেছনেই বসবো। সমস্যা নেই চড়ুই, আমি ব্যাকসিটে বসতেই বেশি পছন্দ করি। চড়ুই মণি আন্টির দিকে তাকালো। তিনিও আশ্বস্ত করলেন সামনে বসার জন্য। ফাহমিদ আর মণি আন্টি দুজনেই পিছনে বসে পড়তেই চড়ুই অথই চলে পড়ল। প্রত্যুষ মুচকি হেসে দরজা ধরে দাঁড়াতেই সে আর কোনো উপায় না পেয়ে গাড়িতে ওঠে। রাগে তখন তার গা কাঁপছিল। প্রত্যুষ তার বাইরে বেরিয়ে থাকা ওড়নাটা কোলে তুলে দিতেই সে কুব্ধ চোখে তাকালো তার দিকে। প্রত্যুষ যেন সেটাতেও খুব মজা পেল, কেননা তার ঠোঁটের হাসি সরছেই না। সারাপথ চড়ুই একটু শান্তিমতো থাকতে পারল না। মণি আন্টি জ্যামে পড়ার পরই ঘুমিয়ে পড়েছিলেন। ফাহমিদও চুপচাপ ছিল, প্রত্যুষও চুপ ছিল, তবে চুপ করে থেকেও চোখ দিয়ে জ্বালিয়ে মারছিল। চড়ুই যখনই তার দিকে তাকায় তখনই দেখে সেও আর চোখে তাকাচ্ছে। একসময় চড়ুই মুখে ওড়না পেঁচিয়ে জানালার দিকে মুখ করে বসে রইল। বিল্ডিং এর সামনে এসে গাড়ি থামলে তাড়াতাড়ি নেমে পড়ল। এমনকি কারো অপেক্ষা করলো না। গট গট করে সেখান থেকে সোজা বাসায় চলে এলো। পরদিন সকালে চড়ুই ভাবল সব নর্মাল হয়ে গেছে। এবার অতিথিরা সব বিদায় নিবে। বাসা খালি হবে। আর কোনো অনুষ্ঠান নেই। বাইরে কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না। আগের মতো সুখ শান্তি ফিরে আসবে। আহা! সেই একাকিত্ব, নীরবে থাকার সুখ। কিন্তু এখানেও বিধিবাম। আগেরগুলোর সাথে আবার নতুন ঝামেলা যোগ হয়েছে। নিশির শ্বশুরবাড়ির লোকজন, ওই যে দেবর ৩ জন আর ননদ ২ জন গতকাল এসেছিল। তাদের সকালে নাস্তার জন্য ডেকে আনা হয়েছে। এখন তারা ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছে। বারান্দায় বসেও তাদের হা হা হি হি শোনা যাচ্ছে। চড়ুই বায়োলজি বই নিয়ে বসেছিল, সেটা আর পড়া হলো না। ঘরে ফিরে বইটা টেবিলে রাখতেই দরজায় ঠক ঠক শব্দ হলো। কে? চড়ুই, আমি, বাইরে আয়। সবাই মিলে একসাথে রান্না করব। দোয়েল ডেকে গেল। চড়ুই থম মেরে বসে রইল। ধুর, ওদের সাথে একসাথে নাস্তা সম্ভব না। সে অনেকক্ষণ কাটিয়ে দিয়ে দরজা খুলে বের হলো। ভাবলো সবার নাস্তা করা শেষ। ডাইনিং খালিই ছিল। ডাইনিং রুম থেকে আওয়াজ আসছিল। উকি দিয়ে দেখলো সবার হাতে চায়ের কাপ। তার মানে আসলেই সবার খাওয়া দাওয়া শেষ। যাক, ভালো। এদের সাথে দ্বিতীয়বার বসে খাওয়ার ইচ্ছে তার আর নেই। সে তার নাস্তাটুকু টুকটাক নিয়ে কিছু নিয়ে ঘরে এসেই শেষ করলো। এরপর কিচেনে প্লেট রেখে আসার সময় দেখলো ফাহমিদ আর তার সেই জনম জনমের বন্ধু ডাইনিং টেবিলে এসে বসেছে। তাদের পেছন পেছন বাকি সবও এসে চেয়ার দখল করলো। তাদের দি গ্রেট প্রত্যুষ ভাই যে এসেছে, তার চেলা কাঠগুলো পাশে না বসলে হবে? একটু আধটু প্যাম্পার হবে না? একটু আধটু প্যাম্পার করতে হবে না? নইলে খাবারটা হজম হবে? চড়ুইকে দেখে নিশির দেবরটা বলল, আরে আপু, আপনার অপেক্ষায় ছিলাম, ভাবলাম একসাথে বসে নাস্তা করব। চড়ুই কিছু বলল না, এমনকি একটু হেসেও তাকায়নি। প্রত্যুষ চেয়ারে হেলান দিয়ে বসে বলল, চড়ুই, সার্ভ করে দে। আমার দরকারি কাজ আছে, অন্য কাউকে বললেই করে দিবে। তাছাড়া এটুকুর জন্য কারো সাহায্য লাগার কথাও না। চড়ুইয়ের মা গরুর মাংস গরম করে এনে টেবিলে রাখতে এসেছিলেন। মেয়ের কথা শুনে রেগে গিয়ে বললেন, দিন দিন অসভ্য হয়ে গেছিস। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না দেখছি। চড়ুই চলে আসতে নিলে মা ডাকলেন,
চোরই প্রত্যুষ কি বলেছে শুনলি না? চোরই এলো। প্রত্যুষের পাতে গরুর মাংস তুলতে লাগলো অনবরত, থামাথামি নেই। দোয়েল এসে তার হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে বলল, তুই তোর রুমে যা, আমি আছি এখানে। চোরই চলে গেল। যাওয়ার সময় তাদের হেল্পিং হ্যান্ডের সাথে ধাক্কা লেগে গেলে তার গায়ে সবজি পড়ে গেল। পেছন থেকে তখন ওই সবাই হেসে উঠল। বরাবরই যা করে। সে আর গায়ে মাখল না। ঘরে ঢুকে গোসলে চলে গেল। রেইন শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার মনে হলো সে এখন থেকে ঠিক এভাবেই এদের হাসি ঠাট্টাকে আর পাত্তা দেবে না। গোসল সেরে বারান্দায় কাপড় নেড়ে দিয়ে বের হতেই সুহান এসে ডাকলো, চড়ুই আপু, তোমাকে ডাকছে উনো খেলতে। যাব না আমি। প্রত্যুষ ভাইয়া বলেছে আমাকে আর সামিরকে নেবে না। আমরা বড় করে কারো টিমে থাকতে। কেউ টিমেও নেয় না। তুমি আসো, তুমি তো বড়। ধুর, উনো আবার টিমে খেলা লাগে। বাচ্চাটার দিকে তাকিয়ে চড়ুইয়ের মায়া হলো। তাড়াতাড়ি করে হেয়ার ড্রায়ারে কিছুটা চুল শুকিয়ে নিয়ে বের হলো। ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসেছে। কেউ সোফায়, কেউ চেয়ারে, তো কেউ টুল নিয়ে এসে। চোরাই এর জন্য সামির তার জায়গা ছেড়ে দিল। যেহেতু সে খেললে তাদের টিম হবে। সময় হলে অন্য সময় হলে কখনোই দিত না। তবে সমস্যার ব্যাপার প্রত্যুষের পাশের জায়গাটায়। মজার ব্যাপার, তার চেলারা কেউ এখন পাশে বসছে না, কারণ তারা ভালো করেই জানে এর পাশে বসলে কখনো জেতা যাবে না। চুরোই চেয়ারে বসলো। প্রত্যুষ একবার চোখ তুলে তাকিয়ে আবার কাঠ বন্টনে মনোনিবেশ করলো। ফাহমিদ খেলছে না। সে সোফায় বসে সবার খেলা দেখছে, বিশেষ করে সদ্য গোসল করে আসা স্নিগ্ধ চড়ুইকে। চড়ুই যখন সেখানে এসেছিল সাথে সাথেই একটা মিষ্টিখানে ঘরটা ভরে ওঠে। সবাই সেটা নোটিশ করে। কণা নিজের কার্ডগুলো হাতে নিয়ে চড়ুইকে বলল, তোর শাওয়ার জেল কোন ব্র্যান্ডের আর কি ফ্লেভার? কেন? ইতু বলল, এটা ক্যান্ডি ফ্লেভারের। সুন্দর না? আমি ভাবছি এমন নিব। চড়ুই নিজের কার্ডগুলো দেখাতে দেখাতে হাসলো। অদ্ভুত, এদের চড়ুইকে ভালো লাগে না, কিন্তু চড়ুইয়ের সব জিনিস ভালো লাগে। কোন দিন না বলে তার বরকেও ভালো লাগছে, তেমন বড় চাই। তারপর ভাবলো তার তো কোনোদিন বিয়েই হবে না। আসলে এখন আর সে চিন্তা করে না তাকে কি বিয়ে করবে। এখন সে চিন্তা করে সে নিজেই আর কাউকে বিয়ে করবে না। নতুন করে জীবনে আর কোনো কাউকে জড়াবে না। তার একা থাকতেই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। প্রত্যুষের রাগে মাথা ফেটে যাচ্ছে, ও ভাবতেই পারছে না অনু খেলায় তাকে হারাতে হয়েছে। তাও আবার কার কাছে? চড়ুইয়ের। তাছাড়া কি বাজেভাবেই না হেরেছে। ছি ছি, এর থেকে লজ্জার আর কি আছে? এতগুলো কার্ড হাতে রেখে প্রত্যুষের এই প্রথম গো হারান হারে সে ভীষণ চটে যায়। তার উপর আবার চটে গিয়ে চড়ুইকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। বলবেই বাকি। চড়ুই নিশ্চয়ই বলবে হেরে গিয়ে ফার্স্টেডেড হয়ে ওর উপর চড়াও হয়েছে। উফ, কথা ছিল আজ যে জিতবে তাকে প্রত্যুষ পুরস্কৃত করবে। সে যা চাইবে তাই দিবে। সবাই চড়ুইকে জিজ্ঞেস করলো সে কি চায়। চড়ুই বলল, ওনার কাছে আমি কিছুই চাই না। পাশ থেকে সামির আর সুহান চেঁচিয়ে উঠল, আর একটু হলেই যেন কেঁদে কেটে ফেলবে। ওদের জন্য চড়ুই বলল, যেহেতু আমরা টিম ছিলাম, আমার কিছু না লাগলেও বাকিদের লাগবে। তাদের যা দরকার তা যেন বুঝিয়ে দেওয়া হয়। এরপর চড়ুই চলে এলো সেখান থেকে। আর সবাই সুহান সামিনের দিকে মনোনিবেশ করলো এটা জানতে তারা কি চায়। প্রত্যুষ তাকিয়েছিল চড়ুইয়ের দিকে। এত বড় স্পর্ধা! প্রত্যুষের কাছে সে কিছু চায় না। সবার সামনে এভাবে প্রত্যুষকে অপমান করার সাহস পেল কোথা থেকে চড়ুই? তবে চড়ুই কার কাছ থেকে কিছু আশা করে? ফাহামিদের কাছে। সে ফাহামিদের দিকে সরু চোখে তাকায়। সে বাকিদের সাথে হেসে হেসে কথা বলছে। আশ্চর্য, প্রত্যুষের এত রাগ হচ্ছে কেন? চড়ুইকে তাকে নিয়ে ভেবে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কি আছে? সে বুঝতে পারছে না তার রুচি এত নিচে নামলো কবে থেকে। সে যে কিনা চড়ুইয়ের কথা ভেবে পাগল হচ্ছে। কোচিংয়ের সময় হতেই চড়ুই বেরিয়ে পড়ল। গেটে আসতে রাহিলের সাথে দেখা। চড়ুইকে দেখে সে মৃদু হাসে। চড়ুই তাকে অচেনা অজানা মানুষের মতোই গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে গেল। রাহিল বুঝতে পারল না ঠিক কী কারণে এমন করছে মেয়েটা। আজকে কোচিংয়ের একজন ছাড় আসেনি, তাই একটা মাত্র ক্লাস করেই সবাই বেরিয়ে পড়ে। তবে চড়ুই কিছুক্ষণ বসে রইল। তার বাসায় ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু এখানেও বা একা কতক্ষণ বসে থাকা যায়। হাতে কিছু টাকা আছে, মাথাটাও ধরেছে। পাশেই ভালো নিরিবিলি পরিবেশে সুন্দর একটা কফি শপ আছে, যদিও টপ ফ্লোরে। দোয়েল আর ময়ূরের সাথে কয়েকবার যাওয়া হয়েছে, চেনা পরিচিত জায়গা যাওয়াই যায়। যেই ভাবা সেই কাজ। সে উঠে দাঁড়ায়, ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যান্য দিনের তুলনায় চড়ুইয়ের আজ একটু বেশি ভালো লাগলো কফি শপটায় এসে। একা একা আসতে পেরেই বোধ হয়। একদম পেছনে এক কোণে বসে সে একটা কোল্ড কফি আর ব্রাউনি অর্ডার দিল। ডায়েটের কথা আজকের জন্য ভুলে গেল সে। এমনিতেও সঠিকভাবে সঠিক নিয়মে ডায়েট করতে পারছে না। তাছাড়া সব সময় তো আর ইচ্ছে করে না, করলেও আসতে পারে না।
আজ যখন সময় সুযোগ ইচ্ছে সবই পেয়েছে, তখন তা এভাবে হাতছাড়া করার দরকার নেই। উপভোগ করুক। চোরইয়ের তার মতো করে একটু সময় কাটুক। ব্যাগ থেকে ডায়েরি বের করে সে এই সুন্দর সময় দুটো নিয়ে কথা লিখল। সে সবসময় এমনই করে, কারোর সাথে তার তেমন কথা হয় না, গল্প হয় না। মানে এ নয় যে সে চায় না সেটা করতে। তার ইচ্ছে করে মনের কথা বলে হালকা হতে। আফসোস পারে না। তাই অনেক আগে থেকে এই ডায়েরি লেখার অভ্যাস হয়েছে। চুড়োয়ের ঘরে দুটো বড় বড় ডায়েরি আছে। কত কত কথা যে জমা সেখানে আছে, লুকিয়ে রেখেছে খুব যত্ন করে। চড়ুই চায় তার কথাগুলো কেবল তার ডায়েরি জানুক, আর কেউ না। সুবাইতা না? চড়ুই চমকে উঠে সামনে তাকালো। একটা ছেলে দাঁড়িয়ে আছে হাসি মুখ করে। একটু খেয়াল করতেই তার মনে পড়ল ছেলেটা হাসান। হাই স্কুলে চড়ুইয়ের ২ ব্যাচ সিনিয়র ছিল। সে যে স্যারের কাছে ইংরেজি পড়তো, এই ছেলেটা ওই স্যারের কাছে সপ্তাহে একদিন এসে ইংরেজি পড়তো। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সে। স্যার খুব প্রশংসা করত তার। বরাবরই ছেলেটা আন্তরিক ছিল। জীবনে সব সময় খারাপ মানুষের সাথে পরিচয় হয় না। অনেক ভালো মানুষের সাথেও প্রতিমধ্যে দেখা হয়। শুধু তারা সব সময় মনে থাকে না। হাসানও তেমন একজন। চড়ুই 9-এ উঠতেই তো এসএসসি দিয়ে চলে গেল তারা। এরপর আর দেখা হয়নি। ৪ বছর হয়েছে বোধহয়। হাসান ভাইয়া কেমন আছেন? হাসান চেয়ার টেনে বসে বলল, যাক মনে আছে। ভাবলাম ভুলে টুলে গেছো হয়তো। না ভাইয়া, ভুলবো কেন? হাসান হাসলো। চড়ুই মেয়েটা বরাবরই শান্ত, নম্র, ভদ্র, মার্জিত রয়ে গেল। তবে একটু বেশিই চুপচাপ থাকে। এমন মেয়ে সচরাচর সে দেখেনি। এই মেয়েটাকে দেখলে তার মায়া হতো। স্কুলে তার নিজের বন্ধুদের কতবার দেখেছে অযথায় চড়ুইয়ের মজা উড়াতে। এমনকি চড়ুইয়ের ক্লাসের ছেলে মেয়েগুলোও সবসময় হাসি ঠাট্টা করতো তাকে নিয়ে। অথচ সে কোনোদিন টিটু শব্দ পর্যন্ত করেনি। ইংরেজি সেই রওনক স্যার, তিনিও কত কথা বলে দিতেন হুটহাট। তখনও মেয়েটা চুপচাপ বসে থাকতো। একদিন চড়ুইকে তিনি খুব কথা শোনালেন। হাসানেরই রাগ হয়েছিল প্রচুর। সে ভেবেছিল চড়ুই লোকটার প্রাইভেটে আর কোনোদিন যাবে না। ১ সপ্তাহ পর গিয়ে দেখে চড়ুই তখনও পড়ছে। এমন অনবরত চলতেই থাকে। হাসান ভাবতো একদিন তো চড়ুই রাগ করবে, সব ছেড়ে দিবে, কিন্তু না। ওটা তো চড়ুই। শত কটূক্তি নিয়েও দিব্যি হাসি মুখে কাটিয়ে দিতে পারে সে। তাছাড়া হাসেও না তো। মেয়েটাকে হাতে গোনা ২-১ বার হাসতে দেখেছিল। আজ আবার দেখল। তবে একটু হেসেই আবার আগের মতো হয়ে যায়। সবসময় ঠোঁটে হাসি লেগে থাকে না। যেন সে জোর করে হাসে। মেয়েটার খুব দুঃখ জমা আছে। তার চোখের ভাষা সেটাই বলে। কলেজে ওঠার পর পড়ালেখার চাপে আর স্কুলের দিকে তেমন একটা যাওয়া হয়নি। গেলেও চোরের সাথে দেখা হয়নি, তারও দেখতে ইচ্ছে করেনি। করলে তো দেখা হয়েই যেত। আজ অনেক বছর পর দেখা হওয়ায় তার ভালো লাগছে। কোথায় পড়ছো এখন? আমাদের বাসার পাশেই সরকারি কলেজ। ও, তা এইচএসসি না সামনে? জি ভাইয়া। প্রিপারেশন কেমন? চোরাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোই। চোরই, তুমি অত্যন্ত মেধাবী একটা মেয়ে। আমার এখনো মনে আছে একদিন স্যারের একটা পড়ায় ভুল ছিল। আমরা কেউ ধরতে পারিনি। তুমি পেরেছিলে। যদিও স্যার সেদিন তোমাকে অযথায় বকাবকি করেছেন, তবে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সবার কথা মতো আমার তোমাকে বোকা মনে হয়নি কখনো। যতদূর মনে পড়ে জিএসসিতে তোমার প্লাস এসেছিল। চোরাই মৃদু হেসে বলল, সবাই সেটাকে একটা অ্যাক্সিডেন্ট ভেবে নিয়েছিল। হাসান তাকিয়ে রইল কিছুক্ষণ চোরইয়ের দিকে। টেবিলে চোরইয়ের অর্ডারগুলো এনে দেওয়া হলো। চোরই বলল, ভাইয়া আপনার জন্য কি বলবো? এই, তুমি আমার জন্য কি বলবে মানে? মেয়ে কলেজে উঠে নিজেকে খুব বড় কিছু ভেবে ফেলেছো বোধ হয়। চোরই ইতস্তত করে বলল, না ভাইয়া, তেমন কিছু না। হাসান হাসে, আর ঘাবড়ানোর কিছু নেই। অর্ডার দিয়েছি আমি। পার্সেল নিচ্ছি, এই তো এক্ষুনি হয়ে যাবে। বলতে বলতে একজন এসে পার্সেল দিয়ে গেল। হাসান হাতঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। বলল, নিচে গাড়িতে বন্ধুরা সব অপেক্ষা করছে, আমরা ট্যুর দিচ্ছি বুঝলে। আজ চাইলেও আর বসতে পারছি না। ভালো থেকো বোন। আবার কোনো একদিন দেখা হবে। চূড়ায় উঠে দাঁড়িয়ে হাসানকে বিদায় জানালো। এরপর আরও কিছুক্ষণ বসে রইল, কফি আর ব্রাউনি শেষ করলো। বিলের জন্য বলতেই তাকে জানালো হলো হাসান তার বিল পে করে গেছে। চোরই সেটা ভালো লাগলো না। তার মনে হলো সে ঋণী হয়ে ফেলেছে। বাসায় ফিরে বেল বাজাতেই দরজা খুলে ময়ূর বেরিয়ে এসে চড়ুইকে ঠাস করে একটা চড় মেরে দিল। আকস্মিক এমন কাজে হতভম্ব হয়ে পড়ল সে। ময়ূর চেঁচিয়ে বলল, কোথায় ছিলি তুই? কার কাছে ছিলি? চড়ুই অবাক হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, মানে? পেছন থেকে ছোট ফুপু এসে বললেন, নাটক করছিস বেয়াদব বেশরম মেয়ে। ময়ূর বলল, কফি শপে কোন ছেলের সাথে গেছিস তুই? কারোর সাথেই যাইনি, আমি একাই গিয়েছি। কণাও ছিল সেখানে। বলতে গেলে সবাই সেখানে এসে দাঁড়িয়েছে। দোয়েলকেও এক কোণায় হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
কণা নেকি স্বরে বলল, ঠিকই তো, চোরের সাথে যাবেই বাকে। তোমরাও অযথায় সন্দেহ করো। ইতু বলল, তাই তো, দুনিয়া উল্টে গেলেও চোরই আপুর বয়ফ্রেন্ড আছে এ কথা আমি বিশ্বাস করব না। সবাই সমস্বরে হেসে উঠল। ময়ের তখনও বোনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। চোরই কিছু বলতে নিলে তিরতির করে তার ঠোঁট দুটো কেঁপে উঠল। আর পারছে না সে, আর কতই বা সইবে এসব। সে আর ঘরে ঢুকলো না, পেছন ফিরে ধীরে ধীরে চলে গেল সিঁড়ির দিকে। ময়ূরও আর রাগ করে আর ডাকলো না। দোয়েল ডাকতে গেলে দরজা বন্ধ করে দিল। তিনতলায় আসতে মণি আন্টিকে তার মানি প্ল্যান্টে পানি দিতে দেখা গেল। চড়ুইকে দেখে কিছু একটা হয়েছে আন্দাজ করে বললেন, কি হয়েছে চড়ুই? চড়ুই কিছুই বলল না। মণি আন্টির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। এভাবে চড়ুইকে সচরাচর কাঁদতে দেখা যায় না। মণি আন্টি তাড়াতাড়ি গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, আদর ভরা উতলা গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? বেশ রাত হয়ে গেছে, চড়ুই কোথায় কেউ জানে না। চড়ুইয়ের বাবা বাসায় ফিরে ছেলেকে সমানে বকাবকি করলেন। যা করেছে করেছে, ওভাবে তার মেয়েকে বেরিয়ে যেতে কেন দিল? তিনি আদেশ দিলেন ১ ঘন্টার মধ্যে চড়ুইকে এনে হাজির করতে, নইলে ময়ূরকেই আজ বেরিয়ে যেতে হবে। স্ত্রীর সাথেও ঝগড়া বিবাদ সৃষ্টি হলো। খোঁজ পড়ে গেল চড়ুইয়ের। সবাই ভেবেছিল মণি আন্টির বাসায় গেছে হয়তো। আর কোথায় বাঁচাবে? কিন্তু সেখানে গেলে আন্টি জানালো চড়ুই নেই। ভীষণ চিন্তিত হয়ে তিনিও খবর নিতে লাগলেন। সবাই পড়ে গেল চিন্তায়, গেল কোথায় তাহলে? রাতের ২টা বেজে গেলেও চড়ুইয়ের বাবা অসুস্থ হয়ে পড়লেন। অবস্থা বেগতিক দেখে দোয়েলকে কল করে মনি আন্টি জানিয়ে দিলেন চড়ুই তার কাছেই আছে। ২:৩০টার দিকে দরজায় বেল বাজলো। মনি আন্টি গিয়ে দরজা খুললেন। পর্তুষকে দেখে হেসে বললেন, বাবা পর্তুষ, তুমি এত রাতে? চড়ুই কোথায় আন্টি? চড়ুই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। পর্তুষ তাকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে ২ গালে ২টা চড় মেরে বলল, একটা ফালতু নোংরা মেয়ের জন্য এতক্ষণ অযথাই খাটলাম, সময় নষ্ট করলাম। মনি আন্টি ছুটে এলেন। পর্তুষকে সরিয়ে দিয়ে বললেন, এটা কেমন ব্যবহার পর্তুষ? যেমন ও ডিজার্ভ করে। এই বলে সে সেখান থেকে চলে যায়। ছলছল চোখে গালে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে চড়ুই। ব্রেক টাইমে সবাই সবার মতো সময় কাটাচ্ছে, আনন্দ করছে প্রিয় বন্ধুদের সাথে। চড়ুই একা একা গাছের নিচে বসে আছে, তার হাতে একটা চিকেন স্যান্ডউইচ। যেভাবে কিনেছেন এনেছিল সেইভাবে রেখে দিয়েছে, খুলেও দেখেনি। খেতে ইচ্ছে করছে না। খুব ভোরে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে এসেছে, তখনও খেয়ে আসেনি। এখন ১২টা বেজে গেছে, ক্ষুধাও লাগছে না কেন যেন। পানির বোতলটাও খালি, আজ পানি আনেনি। সামনেই কল আছে, যার প্রয়োজন পড়ছে সে এসে পানি নিয়ে যাচ্ছে। চড়ুই সেদিকেই তাকিয়ে রইল। তার যে পানির তেষ্টাও পাচ্ছে না। কেন পাচ্ছে না? বুকটা ভার হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। চোখ জল ছলছল করতেই মাথা নিচু করে বসে রইল। চড়ুই কাটতে পারে না, চাইলেও পারে না। সে কাঁদলেও যে দোষ হয়ে যায়। চড়ুইয়ের হুটহাট মনে হতো সে ভুল বোঝে সবাইকে। সবাই তো তাকে ভালোবাসে। সে নিজেই সবকিছু অতিরিক্ত আশা করে। ভাবে তারই চাহিদা বেশি। কিন্তু পরক্ষণে সে প্রমাণ পেয়ে যায় তার ভাবনারা ভুল নয়। তাকে কেউ ভালোবাসে না, কেউ বিশ্বাস করে না। সবাই শুধু তাকে শাসন করতে চায়, বকতে আর মারতে চায়। এই সুবাইতা, কাঁদো নাকি? জুঁইয়ের গলা। মেয়েটা বোধহয় আর চড়ুইয়ের পিছু ছাড়বে না। সেই কলেজের ১ম দিন থেকে এই মেয়েটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আসছে। চড়ুই ধরেনি। বলতে গেলে ধরতে পারে না। তার বন্ধু হবে কেউ, সেটাই সে বিশ্বাস করতে পারে না। প্রাইমারি স্কুলে, হাই স্কুলে তার বন্ধু ছিল না। এখনো নেই। কেউই হতে চায় না বোধহয়। এর পেছনে ১ম কারণ, অনেকেই তাকে নিয়ে শুধু ঠাট্টা করে। কেউ সেই ঠাট্টার ভয়েও আসে না আবার। আবার কেউ চাইলেও চড়ুই নিজেকে এমনভাবে গুটিয়ে নিত যে ২য় বার তারা আসতো না। চড়ুই ধীরে ধীরে একা থাকতে শিখে গেছে। তবে একেবারেই যে কোনোদিন বন্ধু ছিল না সেটাও বলা যায় না। ওর ২টো বান্ধবী ছিল। একদিন চড়ুই অনেক কিছু শুনে ফেলেছিল দেখে ফেলেছিল তার অবর্তমানে ওরা অন্যদের সামনে তাকে নিয়ে হাসে। স্কুলে তার অটিস্টিক নামটা ওরাই রেখেছিল, যা পরে ছড়িয়ে পড়ে সবখানে। সেদিন চড়ুই খুব দুঃখ পেয়েছিল। ওরা না ভাবলেও চড়ুই তো ওদের বন্ধু ভাবতো। কলেজে ওঠার পর এই জুই সব সময় চেষ্টা করতো একটু কথা বলার, গল্প করার। চড়ুই পারতো না, ভয় পেত ২য় বার বন্ধু করতে। সে এটাই মানে সবার বন্ধু হয় না। কেউ কেউ একা থাকে, একা থাকতে শিখে যায়। একা থাকতে ভালোবেসে ফেলে একসময়। তবে যদি সেই ছোট্ট চড়ুইয়ের কথা আসে তাহলে ব্যাপারটা ভিন্ন হয়। ছোট্ট চড়ুইয়ের একা থাকতে ভালো লাগতো না। ছোট্ট চড়ুই খেলতে চাইতো। ছোট্ট চড়ুই বেড়াতে চাইতো। ছোট্ট চড়ুই উড়তে চাইতো। ছোট্ট চড়ুই তখন চড়ুই পাখির মতন ছিল। সেই ছোট্ট চড়ুই এই চড়ুইকে দেখলে নিশ্চয়ই নাক সিটকে বলতো, ছি, তুমি সারাক্ষণ একা থাকো কেন? একা থাকে ভূত। তুমি কি ভূত? তুমি তো চড়ুই পাখি। পাখিরা বাইরে থাকে বন্ধুদের সাথে নিয়ে, আকাশে ওড়ে। তারা শুধু ঘরে বসে থাকতে পারে না।
চড়ুই জুইয়ের কথার জবাব না দিয়ে ওই অবস্থাতেই স্যান্ডউইচ মুখে দিল। তড়িঘড়ি করে খেতে গিয়ে গলায় বেঁধে গেল। কেসে উঠে ব্যাগে হাত দিয়ে পানির খোঁজ করতে খেয়াল হলো পানি তো নেই। তখন ওই পানির বোতল বাড়িয়ে দিল জুই। চড়ুই নিল না। জুই বলল, এমন কেন করছো? আমার পানি খেলে কি তোমার গুনাহ হবে? আমার সাথে তুমি এমন করো কেন? জুই চড়ুই মাথা তুলে তাকালো জুইয়ের দিকে। এবার তার চোখ ছলছল করছে। আজ যে কি হলো, সব সময়ের মতো অবাধ্য অশ্রুকণাগুলোকে ধরে রাখতে পারছে না। সুযোগ পেয়ে ছুটে যাচ্ছে বারবার। জুই পানির বোতল তার কোলে রাখে। চড়ুই হাতে নিয়ে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে ফেলল। নিজেই অবাক হলো ঠিক কতটা তেষ্টা ছিল এই পানির, অথচ সে বুঝতে পারেনি। তোমার কি খুব কষ্ট সুবাইতা? এই প্রথম চড়ুই জবাব দিল জুইয়ের কোনো উত্তরের। তোমার এটা কেন মনে হলো? চড়ুইয়ের ম্লান মুখের দিকে তাকিয়ে জুই বলল, মনে হয় কারণ তুমি সত্যি কষ্টে আছো। তোমার ভুল মনে হয়। একদমই না। তুমি আমাকে বলতে পারো, কষ্টের কথা চেপে রাখলে কষ্ট শুধু বাড়ে আর কমে না। চড়ুই চুপ করে বসে রইল। জুই সাথে সাথেই বলল, এখনোই বলতে হবে এমন কোনো কথা নেই। যখন তোমার ইচ্ছে হবে তখন বলবে। তখনই বলবে, না হয় না। শোনার জন্য আমি সব সময় আছি। দাঁড়াও, আমার নাম্বারটা দিয়ে দিই। তোমার নাম্বারটা দিও। আমার নিজের ফোন নেই। কি বলো? ফোন নেই তোমার? না। আচ্ছা, সমস্যা নেই। আমার নাম্বারই রাখো। কারো না কারো ফোন থেকে তো কল দিতে পারবে। একজনের থেকে একটা কলম জোগাড় করে এনে চড়ুইয়ের হাতের তালুতে নিজের নাম্বারটা লিখে দিল জুই। চড়ুইয়ের হাতের তালুতে নিজের নাম্বারটা লিখে দিল জুই। চড়ুই জানে মেয়েটা অযথায় কষ্ট করলো। সে তো কখনোই কল করবে না। কোচিং ছিল না আজ, তারপরও বাসায় ফিরতে দেরি করলো সে। সূর্য হেলে তখন পড়েছে। সোসাইটির মাঠে ফুটবল খেলছিল বাচ্চারা। সবার মধ্যে সুহান আর সামিরকেও দেখা গেল। চড়ুই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল। বাচ্চাদের আনন্দ দেখে দীর্ঘশ্বাস ফেলল। ওই বয়সটাও তো চড়ুইয়ের ঠিক উপভোগ করতে পারেনি। তার মাঝে মাঝে নিজের উপর ঘৃণা হয়। এমন কেন সে? এত বাজে দেখতে কেন? এত মোটা কেন? ছোটবেলায় একবার বরফ পানি খেলায় তাকে নেয়নি কেউ, দৌড়াতে পারবে না বলে। এরপর কোনোদিন আর বরফ পানি খেলতে যায়নি। কানামাছি খেলায় সবসময় তার চোখ বেঁধে নোংরা জায়গায় গর্তের কাছে নিয়ে যেত। সেই গর্তে চড়ুই পড়ে গিয়ে হাতে পায়ে ব্যথা পেত। নোংরা জায়গায় পড়ে জামা কাপড় নষ্ট করে ফেলতো। বাসায় ফিরলে সেজন্য মায়ের মার খেতে হতো। একসময় কানামাছি খেলাও বন্ধ করে দিল। এক্কা দোক্কা খেলায় তো নেওয়াই হতো না। সে কি করতো বাসায় বসে? কাগজের মধ্যে ঘর করে ছোট্ট এক টুকরো কাগজ মুড়িয়ে নিয়ে আঙ্গুল দিয়ে খেলতো। আর পুতুল খেলায় তার পুতুলের সাথে কেউ পুতুল বিয়ে দিত না। চড়ুইয়ের সাথে তারা এমন কেন করতো তার জানা নেই। একটা বয়সে সে তো এমন মোটা ছিল না। তখন তাদের মতোই ছিল। তারপরেও কেন করতো? চড়ুইকে তখন ওরা হাবলু ডাকতো। ওই বোধহয় হাবাগোবা দেখতে অমন করতো। মাঠে যে শুধু ছোট বাচ্চারা আছে তা নয়, বড়রাও সাইড বেঞ্চে কিংবা কেউ কেউ নিজের বাইকের উপর বসে আছে। চড়ুই সেদিকটা লক্ষ্য করেনি। তবে বন্ধুদের আড্ডায় মেতে থাকা ফাহমিদ দেখল তাকে। উঠে এসে বলল, কিরে চড়ুই, বাসায় যাচ্ছিস না কেন? এখানে কি? চড়ুই তাকালো এক পলক, চোখ ফুরিয়ে নিয়ে চলে আসতে নিলে ফাহমিদ বলল, বাদাম খাবি চড়ুই? দাঁড়া, এনে দিচ্ছি। লাগবে না। দাঁড়া, আমিও বাসায় যাব। একসাথেই যাই চল। চড়ুই দাঁড়ায় না। ফাহমিদ তাড়াতাড়ি বাদাম কিনে চড়ুইয়ের পিছনে দৌড়ে এলো। বলল, দাঁড়াতে বললাম না। চড়ুই কিছু বলল না। ফাহমিদ বাদামের প্যাকেটটা বাড়িয়ে দিল। চড়ুই সরিয়ে দেয়। ফাহমিদ ইতস্তত গলায় বলে, কালকের ব্যাপারটা নিয়ে রেগে আছিস? দেখ, আমি কিন্তু সেসব বিশ্বাস করি না। ইভেন আমার কাছে সেটা কোনো বড় ব্যাপার না। চড়ুই দাঁড়িয়ে পড়ল। শক্ত গলায় বলল, কে কি বিশ্বাস করলো, কে কি মনে করলো সেটা আমি জানতে চাইনি। আর একদমই আমার সাথে এসব কথা বলবে না। আচ্ছা, আর বলবো না। তুই আমার উপর রাগ করিস না। চড়ুই কিছু বলল না। একটু এগিয়ে যেতে তার ঠিক সামনে তীব্র গতিতে একটা বাইক এসে থামে। চমকে উঠে তাকাতেই দেখল প্রত্যুষ আর তার পেছনে স্বামীর বসে আছে। স্বামীর চড়ুইকে বলল, চড়ুই আপু, আমার বলটা বাসায় রেখে দিও। আমি একটু প্রত্যুষ ভাইয়ের সাথে যাচ্ছি। চড়ুই প্রত্যুষের দিকে দ্বিতীয়বার না তাকিয়ে এগিয়ে গিয়ে সামিরের থেকে বলটা নিল। চড়ুই হাত বাড়িয়ে ধরতেই প্রত্যুষ তার হাতের তালুর মধ্যে জুইয়ের দেওয়া নাম্বারটা দেখতে পেল। সাথে সাথে সতর্ক দৃষ্টিতে আবার তাকালো। নাম্বারটা পুরোটা আয়ত্ত করতে পারল না যদিও, তাই এমনভাবে বাইকটা ঘোরালো যে পা বাঁচাতে গিয়ে চড়ুই হাতের থেকে বল ফেলে সরে দাঁড়ালো। এবার প্রত্যুষ নিজেই ঝুঁকে বলটা তুলে নিয়ে চড়ুইয়ের দিকে বাড়িয়ে দিল। রাগে ঘৃণায় চড়ুই প্রথমেই ধরতে গেল না। প্রত্যুষ স্বামীকে বলল, তোর বোন বোধহয় নিবে না। আপু নাও না। চড়ুই হাত বাড়ালো পুনরায়।
প্রত্যুষ নাম্বারটা ভালো করে দেখে নিল। প্রখর স্মৃতিশক্তি হওয়ায় তার বেগ পেতে হয়নি সবটা আয়ত্তে নিতে। চোরই চলে যেতেই দুটো ফোনে সেভ করে নিল। সব কাজ শেষে সন্ধ্যায় সে ওই নাম্বারে কল করলো। প্রথমবার রিং হয়ে কেটে গেল, পরের বার রিসিভ করলো। ওপাশ থেকে একটা ভরাট গলা ভেসে এলো, হ্যালো। প্রত্যুষের মেজাজ বিগড়ে গেল, তারপরও বেশ ঠান্ডা গলায় বলল, কে বলছেন? আমি জুয়ের ইকতিদার বলছি। আপনি কে? নামটা চেনা চেনা মনে হলো। প্রত্যুষ কল কেটে দিল। চড়ুই চাইলে অনেক দূর পর্যন্ত চলে গেছে? চড়ুই তাহলে অনেক দূর পর্যন্ত চলে গেছে? বাহ, অসাধারণ। পরদিন চড়ুই গিয়ে কলেজে গেলে জুই এলো তার কাছে, জিজ্ঞেস করলো, নাম্বারটা তুলে রেখেছো তো? হ্যাঁ। সত্যি তো? চড়ুই ব্যাগ খুলে ডায়েরি বের করলো। নাম্বারটা দেখতে জুই খুশি হয়ে গেল। পরক্ষণে মাথায় হাত দিয়ে বলল, এই যা করেছি, আবারও একই ভুল। চড়ুই বুঝতে পারল না। জিজ্ঞাসু চোখে তাকাতেই জুই হেসে বলল, আমার আর আমার ভাইয়ার নাম্বার সেম। শেষে আমারটা 3, ভাইয়ারটা 4। আমি প্রায় এই 3-4 গুলিয়ে ফেলি। ধুর, দাও তো ঠিক করে দিই। জুই নাম্বারটা ঠিক করে দিল ঠিকই, কিন্তু এর মধ্যে যা না ঘটার ছিল তা তো ঘটেই যায়। আজ ক্লাস শেষ ছিল। আজ শেষ ক্লাস ছিল, সামনেই পরীক্ষা। চোরয়ের জীবনের অন্যতম কঠিন কিছু দিন আসতে চলেছে। তবে এবার আর তার ভয় লাগছে না। মনে হচ্ছে না কে কি বলবে, কে কি করবে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করবে। সে যথেষ্ট শ্রম দিয়েছে পড়ালেখার পেছনে। তার বিশ্বাস সে ভালো কিছু করতে পারবে। অন্তত নিজের জন্য হলেও সে ভালো কিছু করতে চায়। বাসায় ফিরতেই চড়ুই জানতে পারলো আজ ছাদে বারবিকিউ পার্টি আয়োজন করা হচ্ছে। আগামীকাল নিশিরা চলে যাচ্ছে, তাই সবাই ঠিক করেছে আজ খাওয়া দাওয়া হই হুল্লোড় করে সময় কাটাবে। ইতুমিতুরাও কাল চলে যাচ্ছে। এটা শুনেই চড়ুই খুশি হলো। অবশেষে চড়ুই গোসল সেরে নামাজ আদায় করে পড়তে বসেছিল, তখনই তাদের হেল্পিং হ্যান্ড চুমকি দরজায় এসে খেতে ডেকে গেল। চড়ুই গেল না, তার ইচ্ছে করছে না। একটু পর দোয়েল এলো, চড়ুইকে বার কয়েক ডাকলো। চড়ুই কোনো সাড়া দিল না। দোয়েল এসে তার পাশে চেয়ার টেনে বসলো, বলল, আর কতকাল রাগ করে থাকবি? সরি তো, আমাদের সবার ভুল হয়েছে। চোরই ম্যাথ সলভ করতে করতেই বলল, তোমাদের সবসময় শুধু ভুলই হয়, আমার একারই কেবল দোষ হয়। দোয়েল উদ্বেগ প্রকাশ করে বলল, দেখ, সিচুয়েশনটা এমন ছিল, ফারাবির গার্লফ্রেন্ড প্রমি নিশি আপুকে একটা ছবি পাঠালো। ওই যে তুই আর একটা ছেলে বসে আছিস কফি শপে। তোর তো তখন কোচিং ছিল। ভাইয়াকে নিশি আপুই বলেছিল, পরে আবার সেই ছবিও দেখায়। এরপর তো ভাইয়া খুব রেগে যায়। আমরা তো জানতাম না তোর কোচিং শেষে ওখানে একাই গিয়েছিস। সবাই ভেবে নিয়েছিলাম কোচিং মিস দিয়ে। সবসময় একটা ভেবে নিলেই হয়। ভাইয়া খুব কষ্ট পাচ্ছে, ও তো তোর গায়ে কখনো হাত তোলেনি। তুই ভাইয়ার সাথে একটু কথা বল। চোরে মুখ ফিরিয়ে নেয়, পুনরায় নিজের কাজে মনোনিবেশ করার আগে বলল, দরকার নেই। দোয়েল চড়ে যেতেই চোরেরও কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সে ভেবেছিল আবারও প্রত্যুষ কিছু করেছে বা বলেছে। তবে এ যাত্রায় তার ধারণা ভুল প্রমাণিত হলো। এতে আবার প্রত্যুষের 7 খুন মাফ হয় না। সে চড়ুইয়ের গায়ে হাত তুলেছে অকারণ, অযথায়। চড়ুই কি খুব সস্তা, মামুলি কিছু? যে যখন চাইলো তাকে এসে অপমান করলো, মারলো, আবার শেষে সরি বলে চলে গেল। তাও যদি সরি ফিল করতো। এই যা মুখেই বলে সবাই, বাস্তবে কজন তার অপরাধ স্বীকার করে, অনুতপ্ত হয়। বিকেলে 2টা টেস্ট পেপার কিনতে বের হয় চড়ুই। তখনই নিচে মণি আন্টির সাথে দেখা হয়। তিনিও বাজার থেকে আসছিলেন। চড়ুইকে দেখেই বললেন, চড়ুই, ভালো আছো? চড়ুই মাথা নাড়ে। মণি আন্টি এগিয়ে এসে নরম গলায় বললেন, মন খারাপ করে থেকো না। শক্ত থাকবে সব সময়। কে কি বলল, কে কি করলো সেটা দেখার সময় আছে? নিজের কাজ নিজের জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে কেউ কিছু বলছে কি না সে খেয়ালও থাকে না। চোরাই এবারও শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। মণি আন্টি একটা দীর্ঘশ্বাস ফেলে তার গালে হাত রেখে বলে, প্রত্যুষটা খুব রাগী, ছোট থেকেই তো দেখে আসছি। মনের দিক থেকে খারাপ না, ওর রাগ ওর শত্রু। নইলে দেখো সেদিন নাকি ছেলেটা তন্ন তন্ন করে সদরঘাট রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ প্রত্যেকটা অলিগলি খুঁজেছে তোমায়। যখন জানতে পারলো তুমি এখানেই আছো, তখন বেচারা বোধ হয় রাগ উঠে গেছে। নয়তো এমন কখনো করতো না। ও তো তোমাকে ছোট বোনের মতো স্নেহ করে। মনে কিছু রেখো না আর, মাফ করে দিও। এমনিতে সেদিন সবাই কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। আমিও রাগ থেকে যা করলাম তা ঠিক করিনি। তাছাড়া ব্যাপারটা যে এত ঘেটে যাবে তা ভাবতেও পারিনি। চড়ুই যেতে যেতে ভাবতে লাগলো, এই একটা মানুষ যার কোনো দোষ কারো নজরে পড়ে না, অথচ শত অন্যায় করলেও সবার কাছে সে ন্যায়ের মূর্তির প্রতীক। কিন্তু এই মানুষটার প্রতি চড়ুইয়ের অভিযোগের কোনো শেষ নেই। এই মানুষটার প্রতি চড়ুইয়ের ঘৃণার কোনো শেষ নেই।
সৌরভের দিকে আরেকবার বিরক্ত চোখে তাকালো প্রত্যুষ। সৌরভ ইতস্ত মুখ করে তাকিয়ে আছে। নেমপ্লেটের দিকে ভুরু কুচকে তাকিয়ে প্রত্যুষ বলল, এটাই সেই জুহানের ইকতিদার? তুই শিওর? ভাই, এটাই সত্যি বলতেছি। প্রত্যুষ বিস্মিত নয়নে আবারও ভালো করে আশেপাশে চোখ বুলিয়ে নিল। তারা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটা ক্লিনিক, তবে এটা যে সে ক্লিনিক নয়। নেমপ্লেটের দিকে তাকিয়ে সে আবারও চিন্তিত হলো। জুহাইয়ের ইকতিদার লোকটা সাইকোলজিস্ট, কিন্তু তার সাথে চোরইয়ের কি কাজ? পর মুহূর্তে খেয়াল হলো সাইকোলজিস্টের সাথে আর কি কাজই বা থাকতে পারে। প্রত্যুষ গাড়িতে উঠে বসলো। চোরই সাইকোলজিস্টের কাছে আসছে। তার অদ্ভুত লাগছে। ভালো লাগছে না অবশ্যই, কেমন যেন লাগছে, নিজেই বুঝতে পারছে না। সন্ধ্যায় বাড়ি ফিরতেই মাকে ড্রয়িং রুমে মন খারাপ করে বসে থাকতে দেখে সে এগিয়ে গেল। কি হয়েছে জিজ্ঞেস করতে মা বললেন, তোর বাবা বলেছেন আমি আমার বাবার বাড়িতে গেলে যেন আবার চলে আসি। একটা দিন কি ওখানে থাকতে পারি না? প্রত্যুষ মায়ের পাশে বসে মায়ের কাঁধে মাথা রেখে বলল, বাড়িতে তুমি না থাকলে আমার ভালো লাগে না। তোরও ভালো লাগে না, তোর বাবারও ভালো লাগে না। সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি একটু আমার বাবার বাড়িতে গিয়ে ঠিক মতো থাকতে পারিনি। তোর বাবা ছেলে কি শুরু করেছিস বলতো? কি আর করব, তুমি না থাকলে ভালো লাগে না, তাই বারণ করি যেতে। তুই যে তোর বাবার মতো এত পজেসিভ হবি আমি সেটা কখনো আশা করিনি। তোর বাবার পজেসিভনেস আমার অশান্তির মূল কারণ ছিল, এমনকি এখনো আছে। তোদের রাগ জেদ সব একরকম। আমার কিছুই তো পাসনি। কোথায় কিচ্ছু পাইনি। সবাই বলে আমি তোমার মতো দেখতে হয়েছি। ওই আমার মতো দেখতেই না হয়ে বাপের মতো দেখতে হলেও চলতো। অন্তত স্বভাবটা আমার মতো হতো। তোদের বাবা ছেলের এই এক কাজ, এক স্বভাব, এক বাজে স্বভাব। প্রত্যুষ হাসল। তার মা সচেতন গলায় ছেলেকে বললেন, কাউকে ঠিক অতটা ভালোবাসতে নেই যতটা কিনা তার বিরক্তের কারণ হয়। আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, তোর বাবা ছিলেন বদমেজাজি, তোর মতো। যদিও তোর রাগটা আরো বেড়েছে দিনকে দিন। এমন হলে ভবিষ্যতে তোর যে বউ আসবে তার কপালে দুঃখ আছে। জানিস তো, রাগী মানুষের ভালোবাসা বেশি হলেও কেউ সেটা ধরতে পারে না। প্রথম প্রথম আমার দম বন্ধ লাগতো। পরে বুঝলাম মানুষটার রাগ বাদ দিলে আর তো কোনো দোষই নাই। কিন্তু ধর, সবাই কি আর বুঝতে পারবে সেটা? বুঝতে চাইবে? আমি তোর বাবাকে ভালোবেসেছি, তার মন পড়তে চেয়েছি বলেই তো জানতে পেরেছি। নইলে আমিও ভুলে যেতাম, ভুল বুঝেই যেতাম। তোমার কি মনে হয় আমাকে কেউ ভালোবাসবে না? এখন তো তোকে সবাই ভালোবাসে, কিন্তু যদি এমন হয় তুই যাকে ভালোবাসবি দেখা গেল সেই ভালোবাসবে না, তখন কি করবি? জোর করে আদায় করা যাবে না? প্রত্যুষের মাথায় একটা গাঁট্টা মেরে তার মা হাসতে হাসতে বললেন, ওইটা কোনো দিন সম্ভব না। প্রত্যুষ চুপ করে রইল। একটা সময় বেশ আক্ষেপ নিয়ে বলল, মা, আমার এত রাগ কেন? রাতে সবাই ছাদে যায়, চড়ুই যায় না। বাসা খালি দেখে ড্রয়িং রুমে এসে বসে টিভি দেখছিল সে। একসময় চোখ লেগে আসে, মাঝখানে একবার দোয়েল এসেছিল। রান্নাঘর থেকে কি কি প্রয়োজন ছিল তা নিয়ে যায়। এরপর আবার কেউ এলো। চড়ুইয়ের কানে শব্দ আসে, স্বামীর কথা বলছে, তার সাথে সুহান হবে বোধহয়। সে চোখ খুলল না। সোফায় পা তুলে কোলে একটা কুশন রেখে হেলান দিয়ে বসে ঘুমিয়ে থাকা চোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রত্যুষ। রুমের লাইট অফ করে রাখা, টিভির আলো এসে পড়ছে তার মুখে। সেই অল্প আলোতেও চড়ুইকে খুব ক্লান্ত মনে হলো। প্রত্যুষ তার গালের দিকে লক্ষ্য করলো। সেদিন ওভাবে চড়ুইকে মারলো কেন তা সে জানে না। জানে শুধু পাগল হয়ে গিয়েছিল সে। তার যে হুটহাট কি হয়। চড়ুইকে শাসন করতে ভালো লাগে, রাগিয়ে দিতে ভালো লাগে, আবার কখনো কখনো ইচ্ছে করে চড়ুইকে মেরেই ফেলতে। কিন্তু পরক্ষণে চড়ুইয়ের একটু কিছু হলেও তার মর্মদন্ত যন্ত্রণা হয়। এটা একটা গোপন সত্য। চড়ুইকে কেউ কিছু বললে তার রাগ হয়। তবে চড়ুই সবসময় চুপ করে থেকে শুধু শুনেই যায়, যার ফলে চোরের উপর আরো বেশি রাগ হয়। অথচ সে ঠিকই মেয়েটাকে চূড়ান্ত অপমান করবে, যেন তার সেই অধিকার আছে। সেদিন নিচে রাহিলের সাথে চড়ুইকে দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা কাজ করে ফেলেছিল। কিন্তু এরপর চড়ুইকে যা কিছুর সম্মুখীন হতে হয়েছিল তা হোক, সে সত্যি চায়নি। নিজের এই সমস্ত অদ্ভুত কীর্তিকলাপ দেখে সবসময় নিজেকে বোঝায়, চড়ুই কি এমন? সে চড়ুইকে নিয়ে কেন ভাববে? দেখার মতো কি আছে? ফাহামিদ চড়ুইকে ভালোবাসলে বাসুক না, তার কি সমস্যা? ফাহামিদ তো তারই বন্ধু। অথচ চড়ুইকে ফাহামিদের সাথে দেখলেই তার ফাহামিদের ঠ্যাং ভেঙে দিতে ইচ্ছে করে। দেখার মতো কি আছে বলেও চড়ুইকে দেখতে ভালো লাগে। সেই বছর তিনেক আগ থেকেই তো এমন হচ্ছে তার সাথে। চড়ুইয়ের হঠাৎই ঘুমটা ভেঙে গেল। সে তাড়াতাড়ি উঠে গিয়ে রুমের আলো জ্বালিয়ে দেয়। কেউ তো নেই। একটু আগে যে সে গালে একটা নরম স্পর্শ অনুভব করলো সেটা কি ছিল?
চোরইয়ের ভয় লাগলো খুব। আজকে ফুপুরা এখানে জিনের বাদশাকে নিয়ে গল্প করেছিল, তখন আজাইরা গল্প মনে হলেও এখন তার রীতিমতো হাত পা কাঁপতে লাগলো। সে নিজের ঘরে এসে দেখলো দোয়েলের ফোনটা ওখানে চার্জে দেওয়া। একা একা এই প্রথম ভালো লাগছিল না, তাই জুইকে কল করলো। কল দিয়ে সে নিজেই অবাক হলো। সে ভেবেছিল তার কখনো জুইকে কল করতে হবে না। পরদিন সবাই চলে গেল। নিশিরা ইতুমিতুরা চড়ুই আবারও নিজের সুখী সুখী স্পেসে সুখ খুঁজে পেল। 2 দিন পর খবর পেল প্রত্যুষও চলে গেছে। ব্যাস, এখন থেকে সব আদয় বিদায়, আপদ বিদায় হলো। চারিদিকে এত শান্তি দেখে চড়ুই আবার ভয়ও পেল। ঝড়ের আগে সব তো শান্তই থাকে। মাঝে একদিন চড়ুইয়ের সাথে তাদের বাড়ি যাওয়া হয়েছিল। জুইয়ের বড় ভাই জুহানের ইকতুদার ভীষণ ভালো মানুষ। চড়ুইয়ের তার সাথে কথা বলে খুব হালকা লাগলো। তিনি জানালেন ভালো থাকার প্রথম শর্ত নিজেকে ভালোবাসতে হবে, নিজের যত্ন নিতে হবে, কখনো হার মানলে চলবে না, আশাহত হওয়া যাবে না, দুঃখকে শক্তিতে পরিণত করতে হবে। একা থাকা ভালো, তবে মানুষ সামাজিক জীব, তারা পশু পাখি নয়। অতএব একা থাকার বাইরেও সবার মধ্যে থাকা ভালো কথার স্বাদ গ্রহণ করতে হবে, ভালো থাকতে শিখতে হবে। পরীক্ষার ব্যাপারটা বিরক্তিকর। বরাবরই যখন পরীক্ষা আসে তখন অলসতা লেগে যায়। বেশি বেশি গল্পের বই নয়তো মুভি দেখতে ইচ্ছে করে। এবারও হুটহাট তেমন ইচ্ছে জাগে। তবে চড়ুই শক্ত হয়েছিল। এই পরীক্ষাটা তো আর যে সে পরীক্ষা নয়, এইচএসসি পরীক্ষা। এটার উপর তার প্রাতিষ্ঠানিক ভবিষ্যৎ নির্ভর করছে। এই ফলাফল দিয়েই তো বিচার হবে অনেক কিছু। বুয়েটের আশা করে না সে, ওটা তার হবে না। মেডিকেল নিয়েও বিশেষ চিন্তা নেই, ঢাবি নিয়েও নেই। ওই যে মাথায় একটাই ভূত, দূরে চলে যেতে হবে সবার চোখের আড়ালে, প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি যে ভালো লাগে তার ক্যাম্পাসটা দেখতে। পরীক্ষা শুরু হয়েছে গত সপ্তাহে, যতগুলো গিয়েছে সবগুলোই ভালো করেই দিয়েছে। তবে ফ্যামিলি প্রেশারের জন্য মাথা কাজ করে না কখনো কখনো। মা শুধু জিপিএ 5 চাইছেন। প্রতি রাতে এসে ডিম দুধ দিয়ে যান আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জিপিএ 5টা পেলে এবার তোর জন্য একটা আইফোন দিব। তোকে নিয়ে আমি আর তোর বাবা মালদ্বীপ ট্যুর দিব। এবার একটা বড় পার্টি থ্রো করব। চড়ুই কোনোভাবেই বলতে পারে না, মা, যদি আমি জিপিএ 5 পাই তবে আমার এসব কিছুই চাই না, আমার আদরও চাই না। শুধু আমাকে আর বকাঝকা করো না, আর কেউ মেরো না। জুঁইয়ের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে চড়ুইয়ের। মেয়েটাকে চড়ুই ভুল ভেবেছিল শুরুতে, এই নিয়ে তার আফসোস হয়। জুঁই খুব সাহায্য করে তাকে, এমনকি জুঁইয়েরও চড়ুইয়ের প্রয়োজন আছে। চড়ুইয়ের মানসিক অবস্থার অবনতি হয়েছিল খুব। পরীক্ষার আগ মুহূর্তে ওই লোকটার সাথে পরিচয় না হলে হয়তো এখনো তার মধ্যে ওই মৃতপ্রায় চড়ুই থেকে যেত। আজকাল চড়ুইয়ের কি যে হয়েছে, তার কেমন মন ভালো থাকে সব সময়। গুনগুনিয়ে গান গাইতে ইচ্ছে করে সারাক্ষণ। প্রতিদিন পরীক্ষা দিতে জুইকে নিয়ে আসা জুহারের কে দেখে তার অদ্ভুত লাগে, এত লজ্জা লাগে হুটহাট। জুই যখন তার ভাইয়ার গল্প করে চুপচাপ শুনে যেতেই থাকে। লোকটার ব্যাপারে জানতে এত ভালো লাগে। চড়ুই, জুই কল করেছে। দোয়েল এসে ডেকে গেল। চড়ুই বই খাতা ফেলে রেখে দ্রুত ড্রয়িং রুমে গিয়ে টেলিফোন হাতে নিল। গমগমে স্বরে বলল, হ্যালো জুই, প্রিপারেশন কেমন? মোটামুটি। তোমার? অবস্থা খারাপ, পারি না কিছু। আমি ঠিক করে ফেলেছি বিভাগ পরিবর্তন করে ফেলবো। সায়েন্স আমি নিতে পারছি না। কি নেবে তবে? আমিও ভাবছি কি নেব। দেখি ভাইয়াকে বলি। ভাইয়া যদি বকে? ভাইয়া আর বকা? জুই হাসে। চড়ুই বুঝলো না হাসার কি আছে। জুই বলল, আমার ভাইয়া কোনোদিন আমাকে উঁচু গলায় নাম ধরে পর্যন্ত ডাকেনি, আর বকা দেবে? চড়ুই চুপ করে গেল। ময়ূরের কথা ভাবলো। এই তো সেদিন বাসা ভর্তি মানুষের সামনে তাকে ঠাস করে একটা চড় মারে, অকারণ অযথায়। আর বকাঝকা, সেটা তো ছোট থেকেই খেয়ে আসছে। কিন্তু সে চড়ুইকে যথেষ্ট স্নেহ করে। চড়ুই হয়তো সবসময় সেটা ধরতে পারে না। এই যে বাসায় আসার আগে চড়ুই কি খাবে জিজ্ঞেস করে, সেটা কি ভালো না বাসলে করতো? কোথাও গেলে দোয়েলের জন্য কিছু না আনলেও চড়ুইয়ের জন্য তো ঠিকই আনে। ভালো না বাসলে চড়ুই তার মনে থাকতো? আর চড়ুই আর চোখে টিভিতে খেলা দেখতে থাকা ময়ূরীর দিকে তাকালো। ভাইয়ের সাথে রাগ করে সে কথা বলে না, অথচ বেচারা প্রতিদিন আসে কথা বলতে। পরীক্ষার হলে তো সেই নিয়ে যায়। চড়ুইয়ের চোখ ভিজে আসে। সে টুকটাক কথা বলে কল কেটে দেয়। দিনগুলো এভাবেই কেটে যায়। চড়ুই সারাক্ষণ পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, বের হয় না তেমন। শেষ পরীক্ষার দিন জুই সহ ঘোরাঘুরি করেছে, যেটা তার জন্য নতুন কিছু ছিল। একটা স্বতঃস্ফূর্ত চড়ুইকে সে নতুন করে জানতে পারল। এখন আর চাপ নেই, প্র্যাকটিক্যাল আছে শুধু। তবে চড়ুইয়ের সেটা নিয়ে তেমন চিন্তা নেই, চিন্তা অন্য জায়গায়। গত পরশু বড় ফুপু এসে বললেন সামনের রবিবার তারা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ নিশিদের দাদার বাড়ি। বিশাল আয়োজন করা হচ্ছে। নিশির বর প্রথমবার যাবে যেহেতু।
সবাইকে প্রস্তুতি নিতে বলে দিলেন। চড়ুই তো মাকে বলে দিয়েছে সে যাবে না। মা বলেছেন তাকে একা রেখে যাবে কিভাবে, 2-3 দিনের ব্যাপার, যেতেই হবে। চড়ুই আপাতত সেটা নিয়ে চিন্তিত। তার প্র্যাকটিক্যাল যে আগেই শেষ হয়ে যাবে, তাই ওটার অজুহাতও দেওয়া সম্ভব নয়। কি যে করবে ভেবে পায় না কিছু। দোয়েলের ঘরে আসর বসেছে, তার বান্ধবীরা এসেছে। চড়ুই বসার ঘরে যেতে নিলেই শুনতে পায় একজন বলছে, তোর একটা কাজিন আছে না, লম্বা করে সুন্দর দেখতে? কে? আরে কি যেন নাম, তাহমিদ না হামিদ? ও, ফাহমিদ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ফাহমিদ ভাইয়া। উনি বিবাহিত? আর কিছু শুনল না চড়ুই। সে খেয়াল করলো তার হাসি পাচ্ছে। অদ্ভুত, কেন যে হাসি পাচ্ছে পরক্ষণে খেয়াল হলো, সেও তো জুহানেরকে নিয়ে বেশি আগ্রহী থাকে সব সময়। তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেয়ে সে ধপ করে চেয়ারে বসে পড়ল। ছি ছি, এটা খুবই বাজে ব্যাপার। সে এসব কোনোভাবেই ভাবতে পারে না, কোনোভাবেই না। আজ সকাল থেকেই গুমোট আবহাওয়া, আকাশে কালো মেঘ জমেছিল। ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা বোঝা যাচ্ছিল। এর মধ্যেও মা একগাদা কাপড় চোপড় ছাদে দিয়ে এসেছেন। এখন বাতাস ছুটেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তিনি জলদি চড়ুইকে ছাদ থেকে কাপড় নিয়ে আসতে বললেন। চড়ুইও খুশি হয়ে গেল। এই ফাঁকে তো সে বৃষ্টিতে ভিজতে পারবে। ছাদে গিয়ে তার মাথায় হাত, এত জামা কাপড় তোলার আগে বৃষ্টি না এলেই হলো। সে তড়িঘড়ি করে সব নিয়ে বাস্কেটে ফেললো। তার একটাই ওড়না শেষ মাথায় ছিল। বাতাসে তখনই উড়িয়ে নিয়ে যাচ্ছিল সেটাকে। পিন খুলে ফেলতেই বাতাসের গতির সাথে তাল মিলিয়ে উড়ে গেল সম্মুখে। চড়ুই ছোট গিয়ে ধরতে গেলেও পারল না। ছাদের কার্নিশের কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো বজ্জাত ওড়নাটা এই এলাকার সবচেয়ে ধনী, অহংকারী, অসভ্য লোকটার বাড়ির ছাদের উপর গিয়ে পড়েছে। হা করে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে থাকতেই দেখলো তার সেই ওড়নার কাছে একজন এগিয়ে আসছে। লম্বা সুঠম দেহের অধিকারী মানুষটাকে এক ঝলকে সে চিনে ফেলল। আশ্চর্য, এই বদলোকটা কখন এসেছে? দুটো তীক্ষ্ণ চোখ তার দিকে তাকাতেই সে সরে এলো সেখান থেকে। আহা, তার এত সাধের ওড়নাটা এবার কি হবে, কিভাবে আনবে? চোরই বাসায় এসে স্বামীরকে বলল প্রত্যুষদের ছাদে একটা ওড়না উড়ে গিয়ে পড়েছে, সেটা নিয়ে আসতে। স্বামীর যেতে চাইলো না। চোরই বলল, তোর প্রিয় প্রত্যুষ ভাইকে দেখলাম এসেছে, কখন এলো? স্বামীর চমকে উঠে বলল, প্রত্যুষ ভাই এসেছে, আগে বলবা না? ব্যাস, চোরের কাজ হয়ে গেল। স্বামীরের ফিরতে দেরি হচ্ছে স্বাভাবিক, প্রত্যুষের কাছে গেলে সহজে আসে না। কি মধু যে খাইয়েছে শয়তানটা সবাইকে। এত বড় বদলোক, তাকে কিনা সবাই জানপান দিয়ে ভালোবাসে, ন্যাকা অসহ্যকর। রাতে স্বামীর এলো। চড়ুই জিজ্ঞেস করলো, আমার ওড়না কই? নেই। নেই মানে? কোনো ওড়নাত নেই তো। কে বলেছে? প্রত্যুষ ভাই বলেছে খুঁজে দেখতে। কত খুঁজলাম, ছাদে, বাড়ির সামনে, পেছনে, পেলাম না। চড়ুই আঁতকে উঠল। আমার ওড়না কোথায় গেল? জানি না। প্রত্যুষ ভাই বলেছে উড়ে হয়তো আবার অন্য কোথাও চলে গেছে। চড়ুইয়ের অবিশ্বাস্য মনে হলো, সে স্পষ্ট দেখেছে প্রত্যুষ ওড়নাটা হাতে নিয়েছিল। হাতে নিয়ে আবার উড়িয়ে দিয়েছে নাকি? হতেই পারে। এই লোকটা, উফ। চড়ুইয়ের কান্না পাচ্ছে। তার প্রিয় জামার সাথে ওড়না। না না, এভাবে কিভাবে সম্ভব? সারা রাত সে ওড়না ওড়না করে পার করলো। পরদিন সকালে সে প্র্যাকটিক্যাল জমা দিতে যাবে। নিচে নামতেই দেখা ফাহমিদের সাথে। দেখবে না কেন? দুই প্রিয় বন্ধুর সবসময় একসাথেই বাড়ি আসে। কাল যেহেতু প্রত্যুষকে দেখেছিল, এরপর ধারণা করে নিয়েছিল ফাহমিদ বেটাও এসেছে। চোরের সব পরীক্ষা শেষ। শুধু প্র্যাকটিক্যাল আছে। সেটা আর তেমন কি, পরীক্ষা কেমন দিলি? ভালো। এই প্রশ্নটা চোরের বিরক্তি লাগে। কেউ এই প্রশ্নটা করলে ইচ্ছে করে তার মাথা ফাটিয়ে দিতে। তবে বরাবরই রাগ সামলে নেয় সে। এবারও তাই করলো। এবার প্ল্যান কি? কি করবি? ওই তো, আবারও আরেকটা বিরক্তিকর প্রশ্ন। আশ্চর্য, এই সময় মানুষ আর বিশেষ কি করে? অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। এটাই স্বাভাবিক নয় কি? জিজ্ঞেস করতেই হবে। তেতে উঠে বলল, বিয়ে করব, বিয়ে, পাত্র খোঁজা শুরু করো। ফাহমিদ তবদা খেয়ে গেল। চড়ুই যে এমন কিছু বলবে তা সে আশা করেনি। সে ফিচুল হেসে এক ভুরু উঁচু করে বলল, সত্যি বিয়ে করবি? হ্যাঁ, করব। আমি কি বিয়ে করতে পারি না নাকি? অবশ্যই পারিস, সবসময় পারি। সবসময় মানে? ফাহমিদ কি বলল নিজেও বুঝে উঠতে পারল না। সে মাথা চুলকাতে শুরু করলো। চড়ুই কড়া চোখে তাকিয়ে রইল। প্রত্যুষের গাড়িটা তখন এই পেছন থেকে হর্ন বাজায়। চড়ুই এক ঝলক তাকিয়ে সরে দাঁড়ালো। তার অন্যার কথা মনে পড়ে গেল। সে জোরে জোরে বলল, গতকাল আমার একটা জিনিস হারিয়ে গেছে। আমার বিশ্বাস কেউ ইচ্ছে করে হয় ওটা নষ্ট করে দিয়েছে, নয়তো লুকিয়ে রেখেছে। আমি বলবো যে এমন করেছে সে একটা অসভ্য শয়তান, চোর। চোরই ভাবে একেবারে জায়গা মতো লেগেছে, কিন্তু প্রত্যুষের দিকে তাকাতেই দেখলো সে মিটিমিটি হাসছে। আশ্চর্য, এত বাজেভাবে বলার পরেও সে এখনো বসে হাসছে। চোরইকে ধরে দুটো চড় দেওয়া তো দূরের কথা, চোখ রাঙানি পর্যন্ত দিচ্ছে না। হলো কি বদলোকটার? নতুন বইয়ের গন্ধ নিতে চোরই খুব ভালো লাগে, বিশেষ করে গল্পের বইয়ের।
পরীক্ষা শেষ হতেই উইশ লিস্টে থাকা 6টা বই নিয়ে এসেছিল। আজ আবার জুই তাকে 2টো বই দিল। এর মধ্যে দূরবীন বইটা চড়ুই এর মধ্যে দূরবীন বইটা চড়ুইয়ের সবসময় পড়তে ইচ্ছে করতো, তবে কখনো নেওয়া হয়ে ওঠেনি। আরেকটা বইয়ের নাম বাবলি। জুই ওটা হাতে দিয়ে বলল, এটা আমার পড়া প্রথম প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প। আমার না খুব ভালো লেগেছে, তাই তোমার জন্য এক কপি নিয়ে এলাম। অনেক সুন্দর, হুম। প্রেমের মতোই সুন্দর। প্রেমের মতো সুন্দর আবার কি কথা? সেটা তুমি প্রেমে পড়লেই বুঝতে পারবে। চড়ুই হাসলো। প্রেম শব্দটা শুনলেই তার কেমন লজ্জা লাগে আজকাল। ধ্যাত, এমন কেন হচ্ছে যে? তবে অনুভূতিটা ঠিক না যে খারাপ লাগে। তবে অনুভূতিটা ঠিক তেমন না যে খারাপ লাগে, ভালোই লাগে, কিন্তু সেই ভালোটা নিয়ে চড়ুই ভয় পায়। সব কিছুর জন্য না, এটা তার জানা আছে। কথায় থামতে হবে তা জানা আছে তার। তারপরও কখনো কখনো মস্তিষ্কের সাথে লড়াইয়ে মন যেতেই যায়। তাছাড়া বয়সের একটা দোষ আছে, সবে তো 18 গেল। আর কতই বা বয়স, টিনেজ তো পার করতে পারেনি এখনো। এই বয়সে একটু পাগলামি না হলে না হয়, হতেই পারে। সমস্যা কোথায়? জয়, চুরুই, আসো, তোমরা খেতে আসো। দোয়েল ডাকে গেল। জয় বারবার না করলেও চড়ুই জোর করে ডাইনিংয়ে নিয়ে এলো তাকে। খেতে খেতে মা বললেন, কালকে যে আমরা যাচ্ছি সেই প্রিপারেশন নিয়েছিস? ব্যাগ গুছানো হয়েছে? আমি যাব না মা। যাবি না? কেন যাবি না? আমার ইচ্ছে করছে না। আশ্চর্য! 2 দিন পর কোচিং শুরু হলে এমনিতেও আর কোথাও যাওয়া হবে না। এখন সুযোগ পেয়ে হাতছাড়া করার মানে আছে? আমার ইচ্ছে নেই মা, তোমরা যাও। কেন ইচ্ছে করছে না? আর কি বলছিস, মাথা ঠিক আছে? 4 দিনের জন্য যাচ্ছি, তুই ততদিন একা থাকবি? আমি থাকতে পারবো। মা আশ্চর্য হয়ে পড়লেন। শোনো মেয়ের কথা, একা থাকবে নাকি সে? জুই উৎফুল্ল গলায় বলল, আন্টি, চড়ে আমাদের বাসায় থাকুক। দোয়েল ফট করে বলল, তুমিই না হয় আমাদের সাথে চলো জুই, সবাই মিলে খুব মজা করব। চড়ুইও তার বান্ধবীকে নিয়ে ভালো সময় কাটাতে পারবে। আমার ভাইয়া রাজি হবে না আপু। তুমি রাজি কিনা সেটা বলো। চড়ুই তো যেতেই চাইছে না আপু। চড়ুই একটু ভেবে বলল, তুমি গেলে যাব। আরে আমি এভাবে কিভাবে যাই? তোমাদের ফ্যামিলি প্রোগ্রাম। দোয়েল মাথা নেড়ে বলল, আরে সবাই যাচ্ছে। আমাদের এখানকার পরিচিত অনেকেই যাচ্ছেন, শুধু ফ্যামিলির মানুষ না। আর তুমি চড়ুইয়ের বন্ধু, তার মানে তুমিও ফ্যামিলি। বাসায় রাজি হলে যেতে পারি আপু। আমারও এমন ফ্যামিলি ট্রিপে যেতে খুব ভালো লাগে। চিন্তা করো না, বাবা আঙ্কেলকে কল করে রাজি করিয়ে ফেলবেন। তুমি গিয়ে আজ ব্যাগ গুছানো শুরু করে দাও। আমরা কাল সকালে তোমাকে পিক করে নেব। জুই আর চড়ুই দুজনেই খুব খুশি হয়ে গেল। জুই চলে যেতেই চড়ুইও মনের আনন্দে ব্যাগ গুছিয়ে ফেলল। সব কিছু নেওয়া শেষে 2টো বই নিল, যার মধ্যে জুইয়ের দেওয়া বাবলি বইটাও ছিল। রাতে চড়ুইয়ের বাবা কল করে জুইয়ের বাবাকে রাজি করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে চড়ুই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আগে থেকে ঘোষণা দিয়ে রাখলো ময়ূরের গাড়িতে দোয়েলের সাথে সাথে সে আর জুই যাচ্ছে। কেউ আর আপত্তি করলো না। নিচে নামতেই চড়ুইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ইতুমিতু কণা আর ফারাবির সেই প্রেমিকাও হাজির হয়েছে। তারাও নাকি যাচ্ছে। ইতুমিতু আর কণা তো সবসময় যায়, তবে এই প্রেমিকাটা এই প্রথম যাচ্ছে। চড়ুই এর মেয়েটাকে দেখলেই ঘৃণা হয়। এই মেয়ের করা কাজের পরিণাম এখনো তাকে পীড়া দেয়। এই প্রথম মণি আন্টিও যাচ্ছে দেখে চড়ুই খুব খুশি হয়ে গেল। কি আনন্দের ব্যাপার! তার 2টো প্রিয় মানুষ এবার সাথে থাকবে। মণি আন্টি তাকে তেঁতুলের চাটনি দিলে বললেন, আমার লং জার্নিতে বমি আসে বুঝলে, তাই তোমার আঙ্কেল এতগুলো কিনে এনেছে। লোকটা আমাকে একা ছাড়ে না। এই প্রথম তাকে রেখে যাচ্ছি, ভীষণ চিন্তায় পড়ে গেছে। সুহানটার জন্যই দিচ্ছে যেতে, নয়তো দিত না। মণি আন্টির লজ্জায় নত হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে চড়ুই মৃদু হাসল। কি মিষ্টি একটা ব্যাপার। সে মন থেকে তাদের জন্য দোয়া করে দিল। এভাবেই যেন তারা ভালোবাসায় ভালো থাকে। গাড়িতে ওঠার সময় চড়ুই দেখল গলায় ক্যামেরা ঝুলিয়ে রাহেলও চলে এসেছে। তাকে দেখে চড়ুই গাঢ় হয়ে বসে রইল। কণারা তখনও বাইরে দাঁড়িয়ে ছবি তুলছে। চড়ুই একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিতেই শুনতে পেল কণা বলছে, প্রত্যুষ ভাই যাচ্ছে না? ইতু বলল, যাবে হয়তো। সাথে সাথে আবার লাফিয়ে উঠে বলল, ওই তো আসছে। কণা তাড়াতাড়ি চুল ঠিক করতে লাগলো, লিপস্টিক গাঢ় করে নিয়ে বাকিদের উদ্দেশ্য করে বলল, সব ঠিক আছে তো? চড়ুই বিরক্ত হয়ে দেখতে লাগলো তাদের কার্যকলাপ। তখন ওই সামনে দিয়ে প্রত্যুষ হেঁটে গেল। ফাহমিদ, ময়ূর সহ বাকিদের সাথে গিয়ে হাত মিলিয়ে গল্প করতে লাগলো। কণাও পেছন পেছন গিয়ে তাদের আড্ডায় যোগ দিল। সবাই গল্পে মজে গেলে প্রত্যুষ হন্য হয়ে এদিক ওদিক বারবার চোখ বোলাতে থাকে, যেন কি খুঁজছে। এরপর হঠাৎই 2 পা এগিয়ে এসে গাড়িতে চুপচাপ বসে থাকা চড়ুইকে দেখে মৃদু হেসে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ফিরে গিয়ে পুনরায় সবার সাথে আড্ডায় যোগ দেয়। এরপর আর তার মধ্যে আগের মতো নড়াচড়া নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করা বন্ধ করে দিয়েছে। গোটা ব্যাপারটা চড়ুই লক্ষ্য করল। সে তাচ্ছিল্যর হাসি হাসল। নিশ্চয়ই এবার লোকটার শান্তি হয়েছে। জ্বালানোর চড়ুইকে এই টিপে পেয়ে গেল যে।
চড়ুই রাগ দমাতে না পেরে বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। দোয়েল তখন গাড়িতে উঠতে নেয়। চোরের অস্পষ্ট কথাটা ঠিক শুনতে না পেয়ে জানতে চাইল, কি বলছিস? কিছু না। ময়ের গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দিতেই চোরই বলল, জুইকে পিক করতে হবে ওর বাসার সামনে থেকে। ময়ের স্ত্রিয়াং ঘোরাতে ঘোরাতে বলল, মনে আছে। জুই তৈরি হয়ে বাসায় বসেছিল আগে থেকে। চোরই কল করে নিচে নামতে বললেই তড়িঘড়ি করে চলে এলো। জুইয়ের পেছন পেছন তার ব্যাগ নিয়ে জুহাইয়েরকেও আসতে দেখা গেল। কালো টি শার্ট পরা ভদ্রগোছের লোকটাকে দেখে চোরইয়ের ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল। জুই গাড়িতে উঠে এলে সে আর দ্বিতীয়বার লোকটার দিকে তাকায় না। ময়ূর অবশ্য গাড়ি থেকে বের হয়ে তার সাথে হাত মেলায়। টুকটাক আলাপ চলে তাদের মধ্যে। চলে আসার আগে জুহাইয়ের জানালার কাছে এসে মাথা নিচু করে চোরইকে বলল, খেয়াল রেখো নিজের আর জুয়েরও। চোরই কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। জুহাইরের চমৎকার এক হাসি দিয়ে তাদের বিদায় জানিয়ে চলে যেতেই চোরইয়ের খেয়াল হলো এতক্ষণ দম বন্ধ হয়েছিল তার। গাড়ি সব আগে চলে গেছে। তাদের গাড়ি একমাত্র পেছনে পড়েছিল। ময়ূর আবার দুটো গাড়িতে গতিতে গাড়ি চালায় না, বিশেষ করে সাথে বোনেরা কেউ থাকলে। গাড়িতে জুই আর দোয়েলের গল্প করতে লাগলো জমিয়ে। দেখে মনে হচ্ছিল জুই চোরইয়ের নয়, দোয়েলেরই বান্ধবী। চোরই বুঝতে পারল তার অন্তর্মুখী স্বভাবটা আর কখনোই যাবে না, হয়তো আজীবন থেকে যাবে। হাইওয়েতে যাওয়ার আগেই ময়ূরের ফোনে কল এলো। কি কথা হলো কেউ শুনতে পেল না। ময়ূর শুধু ময়ূরকে বলতে শুনল, একটু ওয়েট করো, এই তো আসছি। গাড়ি থামি পেট্রোল পাম্পের সামনে। প্রত্যুষের গাড়িটা সেখানেই দাঁড়িয়েছিল। সিট বেল্ট খুলতে খুলতে ময়ূর দোয়েলকে বলল, পেছনে গিয়ে বস। কেন? ফাহমিদের আরো দুটো ফ্রেন্ড যাচ্ছে ওই গাড়িতে, আর জায়গা হচ্ছে না, তাই এখানে একজন আসবে। দোয়েল পেছনেও চলে এলো। সে জানালার সাইড ছাড়তে চায় না, জুইও মাঝখানে বসতে নারাজ। তাই চড়ুইকে তার অপছন্দের জায়গায় বসতে হলো। চোখ মুখ শক্ত করে কোলে কুসুম রেখে কপালে দুই হাত চেপে বসে রইল। একটু পরে গাড়ির দরজা খোলার শব্দ হলো। সে ফিরেও তাকায় না। তবে হঠাৎ নাকে একটা চন্দন কাঠের সৌরভ ভেসে এসে ধাক্কা খেল। এই ঘ্রাণটা একটা মানুষের থেকেই আসে সব সময়। সে চোখ তুলে তাকালো। সামনে প্রত্যুষকে দেখে ভিবরি খেয়ে গেল। সে ভেবেছিল প্রত্যুষ অন্তত নিজের গাড়ি রেখে আসবে না, এলে অন্য কেউ বা ফাহমিদি এই গাড়িতে আসবে। অসহ্য। এই লম্বা জার্নিতে এখন এই লোকটা সাথে থাকবে। এটা কি তোমার কাজিন? জুই ফিসফিস করে বলল, না। তাহলে কে? কেউ না। আমার তো মনে হচ্ছে তোমাদের সবার খুব কাছের কেউ। কিন্তু আমার কেউ হয় না। ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে। তেমন কিছুই না। চোরাইয়ের ভালো লাগছে না, সে মাঝামাঝি বসে আরো অস্বস্তিতে পড়ে গেছে। পুরোটা সময় তো তার উপর বসে থাকতে পারবে না। অতএব না চাইতেও সোজা হয়ে বসলো। ময়ূর আপন মনে ড্রাইভ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। প্রত্যুষ তার কথা শুনছে মন দিয়ে। তার অন্যদিকে মনোযোগ নেই দেখে চড়ুই খুশি হলো। সে আয়েশ করে সিটে হেলান দিয়ে বসে গায়ের ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নেয়, কারণ এসির বাতাসে তার গা জমে যাচ্ছে। একটা সময় তার চোখ বুজে এলো। ধীরে ধীরে তলিয়ে গেল ঘুমের ঘোরে। চড়ুই, এই চড়ুই। আচানক একটা ঝাঁকুনিতে চোরের ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই দেখলো দোয়েল গাড়ি থেকে বের হচ্ছে। চলে এসেছি। আরে না, এখনো অনেক রাস্তা বাকি আছে। একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করার জন্য গাড়ি থামিয়েছে। চোরই বাইরে তাকালো। সবাইকে দেখতে পেল। সবগুলো গাড়ি একটা হোটেলের সামনে থেমেছে। জুইকে দেখা গেল কনাদের সাথে বসে গল্প করছে। চোরই সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার ভালো লাগছে না যেতে। সে গাড়ির জানালার সাথে হেলান দিয়ে বসে রইল। সবাই খুব আনন্দ করছে, গল্প করছে। স্বামীর সুহান দৌড়াদৌড়ি করছে। ছেলেরা একপাশে দাঁড়িয়ে কেউ চা খাচ্ছে, আবার স্প্রিটের ক্যান খুলছে। ফারাবিকে দেখা গেল এক কোনায় বড়দের চোখ লুকিয়ে সিগারেট টানছে। চোরইয়ের হাসি পায়। সে আবার চোখ বন্ধ করতেই গ্লাসে টোকা পড়ল। জুই এসেছে। তার হাতে দুটো ওয়ান টাইম কাপ। চোরই গ্লাস নামিয়ে দিতেই মেয়েটা রাগ করে বলল, তুমি এখানে কেন বসে আছো? আশ্চর্য, আমাকে একা ফেলে রাখতে এনেছো? না, তুমি তো ওদের সাথে ভালোই সময় কাটাচ্ছ, তাই আর কি। ধুর, বাজে বকো না। বেরিয়ে আসো, নয়তো আমি সত্যিই ফিরে যাব। আমার এভাবে ভালো লাগছে না। চড়ুই বের হলো। মাথা ব্যথা করছিল দেখে চুল খুলে রেখেছিল। এখন চুল বাঁধতে নিলে জুই বাধা দিয়ে দিল। বলল, এভাবেই সুন্দর লাগছে। চড়ুই আগে মুখ ধুয়ে নিল। এরপর দুজনে গাড়ির ডিকির উপর কাপগুলো রেখে গল্প করতে লাগলো। জুই ছবি তুলছিল রাস্তায়। রাস্তার শুয়ে থাকা কুকুরছানার চায়ের কাপের। তখনই সেখানে রাহিল এসে দাঁড়ায়। জুইকে বলে, ফটোগ্রাফির শখ আছে নাকি? জুই হেসে ফেলল। চোখের ইশারায় রাহিলের ক্যামেরা দেখিয়ে বলল, থাকলেই বাকি। ওই ম্যাজিক্যাল জিনিসটা তো নেই। ট্রাই করবেন? অবশ্যই।
রাহিল জুইকে বুঝিয়ে দিতেই সে চলে গেল প্রকৃতির ছবি তুলতে। চোরই চায়ের কাপে হাতে দাঁড়িয়েছিল। রাহিল তার পাশে এসে দাঁড়ালো, বলল, আপনি ঠিক কি নিয়ে আমার উপর রেগে আছেন? চোরই অবাক হয়ে বলল, আপনার উপর রাগ করব কেন আমি? তাহলে ইগনোর করছেন কেন? চোরই কি বলবে বুঝতে পারল না। রাহিল হঠাৎ চোরইয়ের দিকে তাকিয়ে এগিয়ে এলো। চোরই ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতেই দেখলো ছেলেটা পানির বোতলটা নিতে চাইছিল। চোরই ভয় পাওয়া দেখে সে হেসে ফেলল। এনিথিং রং? এত হাসি কিসে? রাহিল চুপ করে গেল। প্রত্যুষকে দেখে তার হাসি গায়েব হয়ে গেছে। এই লোকটার কোনো সমস্যা আছে কিনা সে বুঝতে পারছে না। মেয়েটার কাছে এলেই সে কোথা থেকে হাজির হয় তাদের কথোপকথনের মধ্যে, বাধা সৃষ্টি করে সব সময়। আশ্চর্য, তার সমস্যাটা কোথায়? চলবে।